তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে মাইনর এডুকেশন রয়েছে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা সবাই ভালো করে শুনবে। তোমাদের মাইনর এডুকেশনের যে ইউনিট 1টি রয়েছে সেখান থেকে আমি আলোচনা করছি। সেখানে প্রথম ইউনিটে যেটা রয়েছে মিনিং অফ এডুকেশন, স্কোপ অ্যান্ড নেচার্স। তো শিক্ষা কথাটির অর্থ কী? 3 নম্বরের জন্য প্রশ্নটা খুব ভালো করে দেখবে যে শিক্ষার অর্থ কী। দেখো, এই এডুকেশন যে শব্দটি রয়েছে এই প্রশ্নটা নানানভাবে আসতে পারে। এর ব্যুৎপত্তিগত অর্থ বা শিক্ষার অর্থ কী, তো সেখান থেকে তোমরা লিখবে যে এই শিক্ষা কথাটি সংস্কৃত ধাতু শাস থেকে এসেছে, যার অর্থ শাসন করা বা পরিচালনা করা। শিক্ষা শব্দটি সংস্কৃত ধাতু শাস থেকে এসেছে, যার অর্থ শাসন করা বা পরিচালনা করা। এখানে এটি বাংলায় আমরা একে বিদ বলে থাকি, বিদ্যা, যার অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করা। এডুকেশন কথাটি আবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এডুকেয়ার, এডুকেটাম, এভাবে ভিন্ন অর্থ ব্যবহার করা থাকে। এডুকেয়ার কথার অর্থ হচ্ছে গিয়ে যত্ন করা, পরিচর্যা করা বা লালন পালন করা। কেয়ার মানে বুঝতেই পারছো। এডুকেটর মানে হচ্ছে তোমার নিষ্কাশন করা বা নির্দেশ দান করা বলতে পারো, বা ভেতর থেকে বাইরে নিয়ে আসা। এইভাবে আমরা এডুকেশন শব্দটাকে বিশ্লেষণ করতে পারি। তাহলে শিক্ষার ক্ষেত্রে মিনিং অফ এডুকেশন যেটা রয়েছে, আমি বললাম যে সংস্কৃত ধাতু শাস থেকে এসেছে, যার অর্থ শাসন করা বা পরিচালনা করা, বা বাংলায় এটি বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিদ্যা বা জ্ঞান অর্জন করা। এবং ভিন্ন ভিন্ন ল্যাটিন শব্দ থেকে এই শব্দগুলো ধারণা দেওয়া হয়েছে, এডুকেয়ার, এডুকেটাম বলে। এভাবে তোমরা প্রশ্নটা লিখবে এবং এই প্রশ্নটা তোমরা পরীক্ষার জন্য পড়ে যাবেন। এরপরে যেটা রয়েছে যে এই যে শিক্ষার যে অর্থ আমরা বিশ্লেষণ করলাম, এখানে শিক্ষার দুটি অর্থ দাঁড়াচ্ছে। একটি হচ্ছে সংকীর্ণ অর্থ আর একটি হচ্ছে ব্যাপক অর্থ। তো শিক্ষার সংকীর্ণ অর্থ বলতে কী বুঝি, ব্যাপক অর্থ বলতে কী বুঝি, এটা প্রশ্নটি তোমাদের 6 নম্বরের জন্য আসতে পারে। যে ডিফারেন্স লিখো, বা সংকীর্ণ অর্থে শিক্ষা কি 3-এর জন্য আসতে পারে, বা ব্যাপক অর্থের শিক্ষা কি 3-এর জন্য আসতে পারে। দেখো, সংকীর্ণ অর্থের শিক্ষা বলতে আমরা সেই শিক্ষাকেই বলবো যে শিক্ষা হচ্ছে 4 দেওয়ালের মধ্যে হয়ে থাকে। যে 4 দেওয়ালের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম মাফিক যেই শিক্ষায় বলা হয়েছে যে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক থাকবে দাতা এবং গ্রাহিতার, সেটিকেই আমরা এক কথা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে পারি। পাঠ্যপুস্তক নির্ভর যে শিক্ষাটা পাঠ্যপুস্তক নির্ভর, সেই শিক্ষা হচ্ছে গিয়ে তোমার সংকীর্ণ অর্থে শিক্ষা। অন্যদিকে ব্যাপক অর্থে শিক্ষা বলতে আমরা বুঝছি যে শিক্ষা হচ্ছে জীবনব্যাপী, এবং যেখানে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক শুধুমাত্র দাতা এবং গ্রাহিতার থাকবে না, বন্ধু, পথপ্রদর্শক এবং নির্দেশকের থাকবে। এবং 4 দেওয়ালের মধ্যে নয়, আমরা প্রতিনিয়ত বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করব সেটিকেই আমরা বলবো ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে যদি ডিফারেন্সও আসে, তাহলে তোমরা এইভাবেই লিখতে পারো যে সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে 4 দেওয়ালের মধ্যে যে শিক্ষা হয় সেটা সংকীর্ণ অর্থে শিক্ষা। অন্যদিকে হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা, যেটা 4 দেওয়ালের বাইরে আমরা প্রতিনিয়তই শিখে থাকি, সেটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে আমরা বুঝবো শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে সম্পর্ক সেটা থাকবে দাতা এবং গ্রাহিতার, এবং ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক থাকবে বন্ধু, পথপ্রদর্শক এবং নির্দেশক। সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে পাঠ্যপুস্তক নির্ভর, এবং ব্যাপক অর্থে শিক্ষা শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর নয়। সংকীর্ণ অর্থে শিক্ষা 4 দেওয়ালের মধ্যে হয়ে থাকে এবং ব্যাপক অর্থে শিক্ষা 4 দেওয়ালের বাইরেও হয়ে থাকে। এবং সংকীর্ণ অর্থে শিক্ষায় আমরা একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় এর কোনো নির্দিষ্ট সময় নেই, এটি জীবনব্যাপী। এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। পাশাপাশি এখান থেকে আমরা এই ইউনিট থেকে আরও যে প্রশ্নটা আমরা বলবো যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বুঝি। 3-এর জন্য এই প্রশ্নগুলো কমন রয়েছে যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য কী। দেখো, এখানে ব্যক্তিতান্ত্রিক বলতে বোঝানো হয়েছে যেসব শিক্ষাবিদগণ ব্যক্তির উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছে, ব্যক্তিকে প্রদান করেছে, যে ব্যক্তির উন্নয়নের মধ্য দিয়ে করাই হচ্ছে শিক্ষার প্রধান লক্ষ্য, তাদেরকে আমরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক বলতে পারি। যেমন তোমার হচ্ছে স্বামী বিবেকানন্দ, তিনি বলেছিল এই মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষা, তাই না? তো তাছাড়া ভাববাদীরা বলেছেন যে ব্যক্তির আত্ম উপলব্ধি করাই হচ্ছে শিক্ষা। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক যারা রয়েছে তারা প্রত্যেকেই বলেছে ব্যক্তির উন্নয়নই হচ্ছে শিক্ষার প্রধান লক্ষ্য। পাশাপাশি অন্যদিকে যারা সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থক ছিল তারা ব্যক্তির নয় সমাজের উন্নয়নের কথা বলেছে। তারা বলেছে সামগ্রিকভাবে সমাজের উন্নয়নের মধ্য দিয়ে ব্যক্তির উন্নয়ন সম্ভব। তাদেরকে আমরা সমাজতান্ত্রিক লক্ষ্য সমর্থক বলতে পারি। হারবার্ট স্পেন্সার, গান্ধীজি, ঠিক আছে, এরা হচ্ছে সকলেই জন ডিউ থেকে, এরা হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থক। এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখবে, ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে আমরা কী বুঝি, এই প্রশ্নটা তোমাকে দেখতে হবে। পাশাপাশি এখান থেকে আমরা পরবর্তী যে প্রশ্নটা দেখবো এই ইউনিট থেকে, যে ডেলর কমিশনস রয়েছে, যে এটাও খুব কমন প্রশ্ন। ডেলার কমিশনস 12-র জন্য এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখবে। যে শিক্ষার যে 4টি স্তম্ভ বা 4 পিলার্স অফ এডুকেশন, যে ডেলার কমিশন রয়েছে 1996-তে ইউনেস্কো দ্বারা নিযুক্ত একটি কমিশন। সেখানে শিক্ষা সংক্রান্ত যে প্রতিবেদনটা পেশ করেছিল সেটা ডেলার কমিশন নামে পরিচিত। তারা শিক্ষার প্রধানত 4টি স্তম্ভের কথা বলেছিল। এই 4টি স্তম্ভকেই আমরা একসঙ্গে শিক্ষার 4টি স্তম্ভ বলে থাকি। জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠা শিক্ষা এবং একত্রে বসবাসী শিক্ষা। এই প্রশ্নটাও তোমরা ভালো করে এখান থেকে দেখে যাবে।
পাশাপাশি এখান থেকে আমরা ইউনিট 1 থেকে আর যে প্রশ্ন বলবো সেটি হচ্ছে ইউনিট 2 যে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী দায়িত্ব, এই প্রশ্নটাও তোমরা দেখতে পাবে। এই প্রশ্নটা আলোচনা করা রয়েছে, আমাদের ক্লাস করা হয়েছে এই প্রশ্নটার উপর, এটা তোমরা পারবেই, একজন শিক্ষকের গুণাবলী। এরপরে যেটা রয়েছে তোমাদের কারিকুলাম থেকে, পাঠ্যক্রম থেকে সিলেবাসে রয়েছে। কারিকুলাম বা পাঠ্যক্রম বলতে আমরা কী বুঝি? দেখো, পাঠ্যক্রম কথাটি ইংরেজি কুরিয়ার শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে দৌড়ানোর পথ। অর্থাৎ এখানে বলা হয়েছে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি পথ। পাশাপাশি আমরা বলতে পারি যে পাঠ্যক্রম হচ্ছে কি আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলি পরিচালনা করা হয়ে থাকে সেটাকে এক কথা বলতে পারি পাঠ্যক্রম। পাঠ্যক্রম বিভিন্ন ধরনের হয়ে থাকে, জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম রয়েছে, ঠিক আছে, অবিচ্ছিন্ন পাঠ্যক্রম রয়েছে, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম রয়েছে। এই ভাগগুলো পাঠ্যক্রমের অবশ্যই দেখে যাবে। এর সঙ্গে তোমরা সহপাঠক্রমিক কার্যাবলী, পাঠ্যক্রমের সঙ্গে সহপাঠক্রমিক কার্যাবলী বলতে আমরা বুঝছি যে আমরা পাঠ্যক্রম সিলেবাসের বাইরেও যখন আমার সঙ্গে যখন আমরা অনেক বিষয় শিখে থাকি সেটাকে বলা হয় সহপাঠক্রমিক কার্যাবলী। যেমন দৈহিক কার্যাবলী রয়েছে, তোমার খেলাধুলা, শরীরচর্চা, পাশাপাশি মানসিক কার্যাবলী রয়েছে, ঠিক আছে, যে কুইজ কম্পিটিশন, বিতর্ক সভা, সামাজিক কার্যাবলী রয়েছে, রক্তদান শিবির, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি সহপাঠক্রমিক কার্যাবলী। এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে একজন শিক্ষার্থীর দৈহিক বিকাশ হয়, মানসিক বিকাশ হয়, বৌদ্ধিক বিকাশ হয়, অবসর জীবনযাপনের শিক্ষা এটি, তারপরে সৃজনাত্মক গুণাবলীর বিকাশ হয়, অর্থাৎ ক্রিয়েটিভ চিন্তাভাবনা যেগুলো রয়েছে এগুলো প্রত্যেকটি সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে বিকাশ হয়। এরপরে আমরা যে প্রশ্নটা পড়বা শিশুকেন্দ্রিক শিক্ষা, যে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক আমরা জানি রুশো, এর বৈশিষ্ট্যগুলো তোমরা দেখবে। এই শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝানো হয়েছে? যে বর্তমান শিক্ষা হচ্ছে শিশুকেন্দ্রিক, যার জনক হচ্ছে রুশো। তিনি তার এমিল গ্রন্থে এই সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেছে, এমিল গ্রন্থে। এবং শিশুকেন্দ্রিক শিক্ষায় কী বলা হয়েছে? যে শিক্ষায় শিশুর চাহিদা, আগ্রহ, সামর্থ্যকে গুরুত্ব দেওয়া হয় এবং সেই অনুযায়ী শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি সমস্ত কিছু নির্ধারণ করা হয়, সেটিকেই আমরা বলবো শিশুকেন্দ্রিক শিক্ষা। এখানে শিশুর সক্রিয়তাকে গুরুত্ব দেওয়া হয়, শিশুকে মুক্ত শৃঙ্খলে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। শিশু নিজের কাজের মাধ্যমে শিখে, যে শিক্ষায় শিশুর উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয় না, বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। এগুলো প্রত্যেকটি হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই প্রশ্নটা ভালো করে তোমরা দেখবে, শিশুকেন্দ্রিক শিক্ষাটা, ঠিক আছে। আমরা এটা দুটো পার্ট নিয়ে আসবো, এর পরবর্তী সময় আরও একটি ক্লাস করাবো আমরা। তো এখান থেকে তোমাদের আমি যেটা বললাম মিনিং অফ এডুকেশন, এই প্রশ্নটা দেখো, ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য, সংকীর্ণ অর্থে শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা, পাঠ্যক্রম বলতে কী বুঝি, সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কী বুঝি, একজন আদর্শ শিক্ষক গুণাবলী, ডেলর কমিশনস। এবং তোমাদের যেটা রয়েছে শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ তোমাদের সিলেবাসে রয়েছে, জন ডিউ রয়েছে। তিনজনকে খুব ভালোভাবে দেখবে, ভাববাদী এবং প্রকৃতবাদী। দুই যে দার্শনিক চিন্তা রয়েছে, এই দুটো দার্শনিক চিন্তাও তোমরা দেখে যাবে। আশা করি এখান থেকে প্রশ্ন থাকবে। এর পরবর্তী আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসবো, তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।